বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাজকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নেই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিট করার কথা। সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন নিজেই দুঃখ প্রকাশ করেছেন এবং বলছেন যে শেখ হাসিনার নিজের কিছু ভুল ছিল, আর এই ভুলের সূত্র ধরেই আজকে আমরা দেশ ছাড়া হয়েছি। তাই যদি বাংলাদেশের আইনে শেখ হাসিনার অপরাধ হয়ে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। এদিকে সার্জিস ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশে আসলে তার কোনো প্রকার কোনো ক্ষমা হবে না, কেননা সে যত বড়ই আইনের লোক হোক না কেন তাকে কোনো ছাড় দিয়ে কথা বলবেন না, কেননা বর্তমানে সার্জিস বাংলাদেশের একজন আইডল ব্যক্তি, উনি সমন্বয়ক, ওনার কথা সবাই বর্তমানে শোনে। যেমন কোনো একদিন ব্যারিস্টার সুমনের কথা ভালো থেকে খারাপ থেকে সব রকম মানুষই শুনতো, এখন সেই ব্যারিস্টারকে ছাপিয়ে হয়ে গেছে সার্জিস বাংলাদেশের সেই হিরো। চলুন আমরা সার্জিসের সেই কথা শুনেছি। তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি না, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাজকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নেই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিটও ধারণ করে না। কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা 5ই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে, অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রপার। প্রথম কথা হচ্ছে 14 আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে, আপনি বললেন যে কেন আমরা ওপেন স্পেসটি দেইনি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যে বর্তমানে এখনো সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশের, শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটনার, যেই প্রতি বিপ্লবটি একদম আমাদের স্পষ্ট তথ্য রয়েছে, যেই প্রতি বিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে, ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হয়েছে তার বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা ওপেন স্পেস ছেড়ে দিয়ে সেখানে যদি হাজার হাজার মানুষ যারা এই চক্রান্তটি করছে, আসলে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টে যখন তখনকার স্বৈরাচার সরকার পদত্যাগ করে গিয়েছে, তাহলে আপনারা আমাকে এটি বলতে হবে যে এরপরে কেন আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো, কেন চানখারপুল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরায় অসংখ্য মানুষের মারা গিয়েছিল। তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি, তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। আমাদের জায়গাটা হচ্ছে এটি যে 1-2 জন মানুষ ব্যক্তি হিসেবে গিয়েছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। কিন্তু শেষ করি কিন্তু দলীয়ভাবে যে অবস্থানটি তারা তাদের জায়গা থেকে যেটি প্রত্যাশা করছিল যে সবাই মিলে করবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মেসেজটি ছিল, গোয়েন্দা বিভাগের পক্ষে এই মেসেজটি ছিল যে এরকম বড় একটি আবার রিভার্স ম্যাসাকার তারা করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমাদের ওই বিষয়টি ছিল যে ওইটুকুর জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো, ওই রকম অবস্থানটাকে আমরা সমর্থন করি না। এখন যে কথাটি বলা হচ্ছে এখানে ওনার জায়গা থেকে যে সূর্য সেন হলে এটি হয়েছিল, দেখুন শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করেছে, আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্ত ছাড়া বাংলাদেশের যত % মানুষ আছে সবাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এখানে সকলেই বিভিন্ন আদর্শে বিশ্বাসী। অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি, সূর্য সেন হলের সকল শিক্ষার্থী যে এটাতে পার্টিসিপেট করেছে ব্যাপারটা এমন নয়। আমরা তো এইসব হলে থাকি, অন্যান্য হলে কোনো হলে দেখেছেন? বাকি 17টা হলে এরকম কোনো কাজ হয় না। সো ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী
শোক দিবসকে কেন্দ্র করে করেছে না ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। মানে আমাদের তারা একটি শোক পালন করছে, আমরা তাদের সাথে সমর্থন করি না। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শোকটি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত। কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। আমাদের অবস্থানটি হচ্ছে এটি। অর্থাৎ মানে বিগত সময়গুলোতে আমরা যেটা দেখে এসেছি বাংলাদেশ 16 বছরে, যে কেউ একটি কাজ যখন ক্ষমতায় থাকে শুধু তারটি এস্টাবলিশ, বাকি সব কিছু না। আমরা এটা চাই না। সবাই সবার মতো করে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা উচিত ততটুকু তারা করবে, এবং ওই রেসপেক্টটুকু আমাদের তাদের প্রতি। দর্শক, ইতিমধ্যে আপনারা সার্জিসের সেই বক্তব্য শুনেছেন। আপনারা এই আন্দোলন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মানুষরা আজকে ছোট থেকে বড় সবার মুখে মুখে, সেখানে হয়তো ব্যারিস্টার সুমন এখন আর মানুষের ভালোবাসা নিতে পারছেন না, যেখানে সার্জিস উনি এসে উপস্থিত হয়েছেন। সার্জিস এমন একটা মানুষ বাংলাদেশের এত অল্প বয়সে, তা আমরা কখনোই ভাবতে পারি নাই। তবে তার আগে ব্যারিস্টার সুমন আমেরিকা থেকে কি বলেছেন, তার বক্তব্য শোনার পরে আমরা আরও একজন সমন্বয়কের কথা শুনবো, যে কিভাবে ইন্ডিয়াকে শোষণ করতে চেয়েছেন। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে, এইটাই আমি বিশ্বাস করি। এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টের কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন। এইগুলো কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার, প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে। এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন। তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয়? অভিযোগ করা হয় হচ্ছে কি, এইগুলা তো নতুন, কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প, যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে। থ্যাংক ইউ। বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায়, তারা আমরা ফেসিবাদের দূষর হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান। কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিক ভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে, যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে। 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেট থেকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোন সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে